আপনার পৈতৃক সম্পত্তি আছে, সেই সম্পত্তি আপনি কিভাবে দেখাশোনা করবেন, বিষয়টা ভাবনার বিষয়। এই জমি সংক্রান্ত যে কোনো জটিলতা, বিশেষ করে হচ্ছে দলিল অর্থাৎ দলিলের নকল উঠানো এবং হচ্ছে ভূমির রেজিস্ট্রি করা, এই সংক্রান্ত প্রয়োজনেই মানুষ মূলত তার এলাকায় যে রেজিস্ট্রি অফিস থাকে সেখানে আসে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠানে। সাথে আছি আমি ফাহমিদা তৃষা। আর আজকের নাগরিক সেবা টিম এসেছে মুন্সিগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিসে। আজকে আমরা জানবো এই সদর সাব রেজিস্ট্রি অফিসে যারা আসেন তারা আসলে মূলত কোন ধরনের সেবাটা নেওয়ার জন্য আসেন এবং সেবা নিতে এসে তারা আসলে কী ধরনের হয়রানির শিকার হয়। চলুন তাহলে যাওয়া যাক। ভূমি বা সম্পত্তির নিবন্ধনের জন্য প্রতিটি উপজেলায় এক বা একাধিক সাব রেজিস্ট্রি অফিস থাকে, যেখানে জমির দলিল, দলিলের নকল, হেবা, বন্ধক ও বন্টননামা দলিল ইত্যাদি নিবন্ধন করা হয়। নাগরিক সেবা টিম সরেজমিনে পরিদর্শন করেছে মুন্সিগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিস। অফিসে প্রবেশ করতেই চোখে পড়ে অনেকেই বসে আছেন অপেক্ষারত অবস্থায়। তাদের সাথে কথা বলে জানা যায় তারা নকল তোলার জন্য অপেক্ষা করছেন এবং সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী নয় এমন ব্যক্তিদের টাকা দিয়েছেন। কেউ কেউ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। নকল উঠে আসছি এখন লেখা দিছে মানে 300 টাকা চাই। আমার আর যে দেখবো আমার মালিকানা কেটু শুধু এটুকু জানো 300 টাকা চাই পছন্দের আসলে। এই টাকাটা কে চাচ্ছে আপনার কাছে? হ্যাঁ, যে আমার নকল ভিতরে গিয়ে যে নকল উঠাই দিব ওই লোকই চাচ্ছি। আপনি জিজ্ঞেস করেন না যে 300 টাকা কেন চাচ্ছেন? পছন্দ হলে করো না আসো। আমি 2 সপ্তাহ আগে দিছি, আজকে আবার আসছি, গাড়ি ভাড়া লাগে না, দলিল নম্বর সব কিছু রয়েছি, অনেকে 300 টাকা লোক। আপনি নিজে সরাসরি যান নাই ভিতরে? আমাকে ভিতরে যাইতে দিবনি, ভিতরে যাওয়া তো নিষেধ, এটা ভিতরে রুমের ভিতরে যাওয়া নিষেধ না। কে বলছে নিষেধ? এটা ভিতরে যাওয়া তো নিষেধ না। আমরা কোন জায়গায় বই আছে না আছে আমরা জানবো কি? আমরা জানবো না। আপনি ভিতরে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন আমি দলিল উঠাইতে আসছি, কোন কোন রুমে যাওয়া লাগবে ওরা আপনাকে দেখাই দিবে। এখন আপনি যে বসে রাখছেন সে তো দালাল না, দালাল না, ওনার এই হিসাবে লোক সবসময় থাকে, ভিতরে যাওয়া নিষেধ। আমাদের সীমানা শুধু যাইতে দেন না। কাগজপত্র দিছি উড়াইতে বিলা, এরপর কাগজপত্র দিছি, টাকা দিছে, আবার দিতেছে না, আবার আজকে না কালকে ঘুরে ঘুরে এই নানান বিধিক ইচ্ছা। মানে কাগজ উঠানোর জন্য কত টাকা দিয়েছেন? দলিল উঠে দিছি 5,000 টাকা জমা দিছি 2 দলিলে। এক দলিল বাড়ি করছে, আরেক দলিল অনেক হয় না, আজ 2 সপ্তাহ ধরে ঘুরাইতে আছে আইতেছে। না ওই একবার 5,000 টাকা চাইছে, 5,000 টাকা লাগবে 2টা দলিল উঠাইতে বিলা। ঠিক আছে 5,000 টাকা নেন, দিছি। একটা উড়াইছে, একটা ওইটাও দেয় না, একটা উঠবো এই ঘুরাইতেছে আজ 2 সপ্তাহ ধরে আইতেছে যাইতেছে, এই জন্য আইসি। আচ্ছা, এই যে 5,000 টাকা যাকে দিয়েছেন ওই লোকটাকে? ওরা রেস্ট ইশারা চালিয়ে করে লেখক, আমরা তো জানি না। হ্যাঁ আবার হ্যাঁ কাছে দিচ্ছেন না, হ্যাঁ কাছে কাটা দিছে, কয়না হাতে দিছি 1200। আমরা হ্যাঁ কাছে হ্যাঁ কথা যান, আমরা আইতে আসি। অফিসের ভিতরে নাকি সাধারণ জনগণের প্রবেশ করার কোনো সুযোগ নেই, তো এই কারণেই তারা অনেকেই হচ্ছে এই যে বিভিন্ন জনের নাম নাম্বার আমাদেরকে দেখিয়েছে, তাকে হচ্ছে টাকা দিয়েছে, টাকা দিয়ে বসে আছে। এখানে সবার প্রবেশ সবসময় ওয়েলকাম, যে সবাই আসতে পারবে। শুধু রেকর্ড রুম, যেটা রেকর্ড রুমের ভিতরে যেতে পারবে না, বা নকলখানা যেটা নকল নভিসরা যেখানে কাজ করে সেটা সম্পূর্ণ নিষিদ্ধ ওখানে প্রবেশ করা। আর অফিসার বা অফিসের সংশ্লিষ্ট যে কর্মকর্তা কর্মচারী আছে সবার কাছে সবসময় সবাই আসতে পারে। এখানে কখনোই মানে কেউ এসে কথা বলার বা এরকম কোনো বাধাপ্রাপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আর সরকার নির্ধারিত যে হার আছে সেই হার অনুযায়ী এখানে নকলটা প্রদান করা হয়। একটা নকল প্রদান করার ক্ষেত্রে হচ্ছে আর্জেন্ট নকল দেওয়া হয়, আর একটা হচ্ছে যে অর্ডিনারি নকল। আর্জেন্ট নকল হচ্ছে যেটা আবেদন করার পরে দ্রুত দেওয়া হয়, 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে নকলটা সরবরাহ করা হয়। আর অর্ডিনারি আবেদনের প্রেক্ষিতে ওই যে তালিকা থাকে সেই তালিকা অনুযায়ী তাদেরকে প্রদান করা হয়। সেক্ষেত্রে সরকার নির্ধারিত যে ফিস আছে সেই ফিসটাই তারা নিয়ে থাকে। এবং নকলে যখন কেউ আবেদন করবে সেই আবেদনের ক্ষেত্রে যদি তার কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে যে এই সনের এত নম্বর দলিল,
তখন তারা সরাসরি নকলের আবেদন করে থাকে যে এই এত সনের এত নম্বর দলিলটা আমরা চাচ্ছি। তখন এটা দ্রুততার সাথে পেয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে তার বাবার নামে জমি, দাদার নামে জমি, অন্য কারো নামে জমি, তখন এইগুলো তাদের জানা থাকে না যে কবেকার দলিল এবং কোন সময়কার দলিল কোন সময়ে খুঁজবে, তখন এটা তল্লাশ করতে হয়। তল্লাশ করার ক্ষেত্রে নিচে তল্লাশকারী আছে, তারা দলিল লেখক, কিন্তু তাদেরকে তল্লাশকারক হিসাবে আলাদাভাবে জেলা রেজিস্ট্রার মহোদয়ের অনুমোদন দিয়েছে, সেখানে থেকে তারা তল্লাশ করে থাকেন। তল্লাশ করার পরে পরবর্তীতে তারা এই নকলের জন্য আবেদন করে থাকেন, যে তারা বাবার নামে, দাদার নামে বা মায়ের নামে অথবা নিজের নামেই দলিল, দেখা যাচ্ছে যে কারো 3 বছর, কারো 5 বছর, কারো 10 বছর, কারো 12 বছর বা 12 বছরেরও অধিক সময় তল্লাশ করতে হয়। এবং এখানে 1907 সাল এবং তার পরবর্তী থেকে রেকর্ড আছে, বিশেষ করে 1913 সাল থেকে রেকর্ড আছে। কিছু রেকর্ড এখানে নাই, কিছু রেকর্ড অন্য অফিসে আছে। এই রেকর্ডপত্রগুলো খুঁজতে হয়। খুঁজে এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে একটু সময় সাপেক্ষ হয়ে যায়। আর যেই দলিলগুলো তথ্য তার কাছে থাকে, অথবা কোনো একটা দলিলের ফটোকপি নিয়ে আসছে, তার মানে হচ্ছে এই দলিলটা তো এক্স্যাক্টলি দেখা যাচ্ছে যে এই সনের এই অফিসের দলিল, তখন তারা খুব দ্রুত পাচ্ছে। আর যেইগুলো তল্লাশের প্রয়োজন হয়, এখানে সনদপ্রাপ্ত দলিল লেখক আছে যারা তল্লাশের দায়িত্বে নিয়োজিত, তারা তল্লাশ করে দিয়ে থাকেন। পরবর্তীতে এই দলিলগুলো নকলের আবেদন করা হয়, নকলের আবেদন করলে তখন তাদেরকে দেওয়া হয়। আর এক্ষেত্রে সরকার নির্ধারিত যে ফিস, অফিস শুধু সেই ফিসটা সংগ্রহ করে এবং সেটা পরবর্তী কার্য দিবস তখন ব্যাংকে এটা প্রদান করে থাকে। সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেল, তাদের অনেকেই সরকার নির্ধারিত ফি সম্পর্কে জানেন না এবং রসিদ ছাড়া মধ্যস্বত্বভোগীদের সঙ্গে আর্থিক লেনদেন করছেন। সবাই তো নকল দেয়া উঠানোর জন্য টাকা দেয়, আপনি কি টাকা পয়সা দিয়েছেন? হ্যাঁ, টাকা পয়সা দিছি। কত টাকা? আমি 3 নকলে 2000 টাকা জমা দিছি। সরকারি ফি কত এটা মূল্য তো আমি পুরাটা জানি না। এখানে কাগজপত্র হোক, যে যা কিছুই হোক, আপনার সব কিছু লিগ্যাল, তারপরেও ওনারা ইচ্ছাকৃতভাবে আপনারা মানে হয়রানি করার জন্য যে পরে আসেন এগুলা করে, আর টাকা দিলে সাথে সাথে হয়ে যায়। হয়রানিটা করে এরা আসলে কোন লেভেলের কর্মকর্তা বা কারা করে? এগুলা কিভাবে হয়, এগুলা যারা কর্মকর্তা ওই জায়গায় গেলে ওরা করে না, ওদের কিছু লোক আছে ওই আপনারে খালি রিজেক্ট মেরে দেয়, ওই কারণেই যাতে ওদের লোকের কাছে আপনি যাইতে হয়, আর ভুক্তভোগীরা না পাইরা টাকা দিতে হয়, টাকা না দিলে কাজ হয় না। দালালের দৌরাত্ম্য নিরসনে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন? দালাল কখনোই অ্যালাউড না। এখানে যেহেতু সনদপ্রাপ্ত দলিল লেখক আছে, তারাই তল্লাশ করে থাকবেন। যদি এখানে কোনো দালালের কোনো দৌরত্ব থাকে, আমি সবসময় যারাই দলিল লেখক অথবা যে পার্টি, বিশেষ করে পার্টি যখন আসে, অনেক সময় মাঝে মাঝে তারা আসে যে আমি আবেদন করেছি 15 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, আমি পাচ্ছি না। তখন তাৎক্ষণিকভাবে আমি ডেকে এটা সমাধান করার চেষ্টা করি এবং হয়ও। অনেক ক্ষেত্রে আমাদের কাছে আসলে তথ্যগুলো আসে না। এখানে কখনোই অফিসারের সাথে কথা বলার ক্ষেত্রে কেউ কোনো বাধা হিসাবে কাজ করে না, সবসময় কাজ করে। এখানে সবসময় এসে তারা তথ্যটা পাবে। আর সুনির্দিষ্টভাবে যদি কোনো অভিযোগ থাকে যে অমুকে টাকা দিয়েছে, অমুকে দিয়েছে, তখন আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। যদি এখনও বলে যে অমুকে এত টাকা দিয়েছে, তখন আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। সরজমিনে দেখা গেল, ভেতরের সেবা প্রদানের সকল নির্দেশনা সুনির্দিষ্টভাবে দেয়া আছে। একটা দলিলের খরচ হইল F1 20 টাকা, F2 10 টাকা, তারপরে জেনারেল ফিস নকল দলিলের 60 টাকা হিসাবে যেটা আসে মূল, এটা হিসাব করে, আর 200 টাকা স্টাম্প আর 20 টাকা লোকটি। যে ডকুমেন্টসগুলো লাগে আমাদের এখানে পর্চা লাগে, পর্চা থাকলে ওনাদের এই পর্চাগুলো দেখা তারপর বলতে হয় যে এগুলো কোনো RS রেকর্ডের মালিক আছে কিনা, SR রেকর্ডের মালিক আছে কিনা, CSA মালিক থাকলে ওনারা এইভাবে বাড়ি করতে হয়। কোনো বাধ্যতা দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম যদি তথ্য নিয়ে আসে, তখন আমরা ওনারা একটা ধারণা দিই যে আপনারা কোন রেকর্ডের মালিক আছেন, ওনারা দেখান। তারা দেখানোর পরে ওনারা আমাদের দেখানোর পরে ওই বলে যে SR রেকর্ডের মালিক আছে, SR রেকর্ডের মালিক থাকলে আমরা ওই অনুযায়ী তথ্য অনুযায়ী ওনারা খুঁজে বের করে দিই। তা এই ধরনের কাজগুলো নিয়ে আসে আমাদের কাছে তল্লাশি করার জন্য। এক্ষেত্রে একজন লোক যদি আজকে আসে, ওনার কাজটা কি আজকে সম্ভব নাকি ওনাকে আরও দিয়ে একবার আসতে হয়? যদি উনি আজকে ইমার্জেন্সিভাবে নিতে চায়, তাহলে আমরা ইমার্জেন্সিভাবে করে দিতে পারি। ওটা ওনার জন্য হয়রানি বা কোনো সুযোগ নেই।
একজন নকল নবিশ দিনে কতটা নকল লিখতে পারে এবং প্রতি নকল লেখার জন্য কত টাকা করে সরকার নির্ধারিত ফি আছে? আমাদের নকল নবীদের জন্য সরকারিভাবে 36 টাকা পাতা ধার্য করা। তো যার হাতে স্পিড একটু বেশি সে একটু বেশি লিখতে পারে, বা যার কম, সবাই একরকম হয় না, কিছু তারতম্য থাকে। কেউ গড় অ্যাভারেজে কেউ 18 বা 20 পাতার অধিক লিখতে পারে। এগুলা সরাসরি নিচে পাবলিক যারা আছেন ওরা সরাসরি হয়তো আমাদের নিচে অফিস সহকারী আছেন, বা সহকারী অফিস সহকারী একজন আছেন, বা নিচে কিছু তল্লাশিকারক আছেন, ওনাদের কাছ থেকে নকলগুলো দিয়েছে, ওনারা আমাদের কাছ দিয়ে লেখায় নেয় আর কি। জমি দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটালাইজেশন না হওয়া পর্যন্ত কখনোই শতভাগ জালিয়াতি বন্ধ করা সম্ভব নয় বলে জানালেন এই সাব রেজিস্ট্রার। আমাদের অনলাইন রেজিস্ট্রেশনের একনেকে আমাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনার জন্য একটা প্রজেক্ট পাস হয়েছে, ভূমি নিবন্ধন প্রজেক্ট পাস হয়েছে, এবং এটা প্রজেক্ট ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারা নিয়োগ পেয়েছেন। খুব দ্রুততার সাথেই অনলাইন রেজিস্ট্রেশন আমাদের চালু হবে। অনলাইন রেজিস্ট্রেশনটা চালু না হওয়া পর্যন্ত একই জমি বারবার রেজিস্ট্রি হয়ে যাওয়া, ভিন্ন একই ব্যক্তির জমি অন্য ব্যক্তির মাধ্যমে রেজিস্ট্রি হয়ে যাওয়ার এই ঝুঁকিটা এখনও থাকে এবং এখনও আছে। তো এক্ষেত্রে যতদিন পর্যন্ত না অনলাইন রেজিস্ট্রেশনটা চালু হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কিছু সাবধানতা অবলম্বন করি। দাতার মূল এনআইডি কার্ডটা আমরা সবসময় দেখে থাকি, এবং আমরা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে যে ছবিগুলো সেগুলো এমবুশ করে দিয়ে দেই, যাতে এই ছবিগুলো কোনোভাবে পরিবর্তন না হতে পারে, এবং এনআইডি কার্ডগুলো আমরা পরীক্ষা করি। এখন নামজারি ছাড়া কোনো দলিল রেজিস্ট্রি হয় না, যেহেতু নামজারি ছাড়া রেজিস্ট্রি হয় না, সেক্ষেত্রে নামজারিগুলো এবং অনলাইন ভূমি উন্নয়ন কর পরিষদের যে প্রমাণপত্র তারা দিয়ে থাকে সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখি। এবং যখন কেউ রেজিস্ট্রি করতে আসে তখন মহিলারা বিশেষ করে যারা রেজিস্ট্রি করতে আসে এক্ষেত্রে তাকে তার চেহারা দেখানো বাধ্যতামূলক। অফিসে যখন আসবে তখন আমরা সবসময় তার চেহারা দেখে আমরা শনাক্ত করার চেষ্টা করি। তো অনেক ক্ষেত্রেই যেটা হয় যে এই শনাক্তকরণের ক্ষেত্রে এখনও ত্রুটি থাকে। 2008 সনের এনআইডি কার্ডের ছবি এখন 2026 সনে সেই একই ছবি আছে, স্মার্ট কার্ড হলেও একই ছবি আছে। এটা অনেক ক্ষেত্রে আসলে তাকে শনাক্ত করা কষ্টসাধ্য হয়ে যায়। তখন দেখা যাচ্ছে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখেছে এবং দাড়ি সম্পূর্ণ পাকা। অথবা মহিলাদের ক্ষেত্রে ওই চেহারার পরিবর্তন দেখা যাচ্ছে যে আগে যেটা ছিল এখন সেটা নেই। আবার আমরা অনেক সময় হিমশিম খেয়ে যাই, সেটা হচ্ছে যে একই পরিবারের 5 ভাই, তাদের একটা বয়স পরে তাদের একটু বার্ধক্য হয়ে যায়, তখন তাদের চেহারাগুলো খুব কাছাকাছি হয়ে যায়। তখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে খুব সতর্কতার সাথে দেখার চেষ্টা করি, যাতে মানে এক ব্যক্তির জমি আরেক ব্যক্তি যাতে রেজিস্ট্রি করে দিয়ে যেতে না পারে। আর জমির ক্ষেত্রে আমরা কাগজ দৃষ্টি রেজিস্ট্রি করে থাকি, এবং যেহেতু আমাদের কাছে অনলাইন রেজিস্ট্রেশনটা এখনও চালু হয়নি, এবং পূর্বে কোন জমিটা আমি রেজিস্ট্রি করেছি এটা যদি আমি নিজের স্মৃতিশক্তিতে না থাকে, তাহলে পরবর্তীতে রেজিস্ট্রি করতে আসলে ওই একই ব্যক্তি একই জমি ভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছে কিনা এটা আমাদের কাছে তাৎক্ষণিকভাবে এটা শনাক্ত করা সম্ভব নয়। তো এক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন চালু না হওয়া পর্যন্ত এই ঝুঁকিটা থাকবে। তবে আমরা আমাদের সাধ্যমতো আমাদের সীমিত লজিস্টিক সাপোর্ট নিয়ে আমরা চেষ্টা করছি, এবং যখনই এরকম জালিয়াতি ধরা পড়ে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমি এখানে এসে 3টার মতো মামলা করেছি, এবং এক জালিয়াতি একজন থানাতে মামলা করেছি, তাকে কোর্টে সুপর্দ করা হয়েছে যে তিনি ভুয়া দলিল সৃজন করে নামজারি করে খাজনা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করতে এসেছেন। এখন এভাবে জালিয়াতি ধরার ক্ষেত্রে আমরা উদ্গ্রীব আছি। জমি মালিকদের সচেতনতা এবং সরকারি নিয়ম অনুযায়ী যতদিন না নিজের জমির প্রয়োজনীয় দাপ্তরিক কাজ ব্যক্তি নিজে না করবে ততদিন জটিলতা থাকবেই। সচেতনতা এবং সঠিক শিক্ষায় পারে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন করতে।
দাতা এবং গ্রহীতা বিশেষ করে যারা দলিলের নকল উঠানোর জন্য আসেন তারা যদি সচেতন হন তাহলে অতিরিক্ত টাকা অর্থাৎ দালালের দৌরাত্ম্য নিরসন করা সম্ভব। আর সেই সাথে কর্তৃপক্ষের সজাগ এবং সদয় দৃষ্টি তো প্রয়োজনীয়। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠান থেকে। আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।